দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশুর। টানা প্রায় 16 বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন শেষে দল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার থেকেও অর্থাৎ মন্ত্রিসভা থেকেও তাকে বিদায় নিতে হয়েছে। তার রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ফলে অনেকগুলো প্রশ্ন জাগছে যে মির্জা ফখরুল যদি যেহেতু রাষ্ট্রপতি হয়েই যাচ্ছেন, সেক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপির পরবর্তী মহাসচিব কে হবে, মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার মন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা যাচ্ছে, সেটিরই বাকি হবে। এর পাশাপাশি যে প্রশ্ন বিশেষ করে 5 আগস্ট 2024-এর পর থেকে অনেক মানুষের মনে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মতো মানুষ রাষ্ট্রপতি হওয়ার পরেও এটি কি কেবলই আলংকারিক পদ হয়ে থাকবে, নাকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে স্বপ্ন দেখিয়েছে বিশেষ করে বিএনপি, সেই স্বপ্ন খানিকটা পূরণ হবে। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। অ্যাডভোকেট আলী, আপনাকে স্বাগত। আছেন প্রফেসর ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, নৃবিজ্ঞান পড়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রফেসর স্নিগ্ধা, আপনাকেও স্বাগত। এবং আছেন তাহসিন রিয়াজ, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত। আলী ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। মির্জা ফখরুলের যে একটা ইমেজ বা একটা অবয়বের কথা বলি, আমি জানি না, মানে যখন বিএনপি ক্ষমতায় ছিল না বা 5 আগস্টের আগে, আমি খুব কম আওয়ামী লীগ নেতাকে মির্জা ফখরুলকে নিয়ে কটু কথা বলতে শুনেছি। কেউ কেউ হয়তো বলেছেন, কিন্তু ধরেন চায়ের আড্ডায় বা আনঅফিসিয়াল আড্ডায় বরং তার প্রশংসা করেছেন। ফলে মির্জা ফখরুলের মতো একজন পলিটিক্সের জেন্টলম্যান, তার একটা বিদায় হলো আপাতত রাজনীতি থেকে। আমি জানি না প্রেসিডেন্ট হওয়ার পরে আমাদের এখানে রাজনীতিতে ফেরার রেকর্ড খুবই কম, উনি ফিরবেন কিনা, ওনার বয়স এবং নানা। ফলে আপনি বিএনপির একজন কর্মী হিসেবে মির্জা ফখরুলের যে শূন্যতা, সেটাকে কতখানি অনুভব করেন দলে বিশেষ করে? না, অবশ্যই মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা ক্লিন ইমেজ। আপাতমস্তক একজন ভদ্র মানুষ, ধীরস্থির ব্যক্তি এবং চৌকুশ রাজনীতিবিদ। তার প্রতিটা কথার গুরুত্ব বহন করে এবং তিনি মেপে মেপে কথা বলেছেন, যার কারণে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বক্তব্যকে নিয়ে খুবই কম সমালোচনা হয়েছে। এবং ব্যক্তি জীবনে তিনি একজন সাদাসিধে খুবই ভালো মানুষ, সৎ মানুষ। কখনোই তার সততা নিয়ে কখনোই কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই। এবং তার জীবনটা কিন্তু তার শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মাধ্যমে এবং পরবর্তী তিনি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। মানে কর্মজীবনে তিনি হলেন একজন শিক্ষক এবং সেই শিক্ষক থেকে পারিবারিক ধারাবাহিকতায় তিনি রাজনীতিতে প্রবেশ করেন। কারণ তার বাবা তার চাচারা মন্ত্রী ছিলেন এবং সেখান থেকেই তার রাজনীতিতে পদার্পণ। এবং তিনি কিন্তু দলের দুর্দিনে দলের হাল ধরেছেন এবং দলটাকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। এবং এই নেতৃত্বের প্রশ্নে তার বিষয় নিয়ে কিন্তু কোনো দুর্বলতাও ছিল না। এত ঝুঁকিপূর্ণ কর্মসূচি ছিল, আন্দোলনে এত কঠোর অবস্থানে এই বিগত ফেসিবাদ সরকারের পুলিশরা থাকতো, তারপরেও কিন্তু তিনি অবস্থান নিয়েছেন। এমন কোনো কর্মসূচি নাই যে কর্মসূচিতে তিনি একা হলেও মাঠে আসেন নাই। তিনি এসেছেন, অবস্থান নিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, আবার বের হয়েছেন, আবার তিনি মাঠে ছিলেন। এভাবেই কিন্তু তার ক্রমান্বয়ে সেই দলটাকে ধরে রাখা এবং বাংলাদেশের রাজনীতিটাকে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাওয়ার যে তার একটা প্রাণান্তকর চেষ্টা, সেটা কিন্তু অব্যাহত ছিল। তো আপনি যে কথাটা বলেছেন সেটা আমি বলবো যে অবশ্যই তার অবস্থানের থেকে তার অনুপস্থিতিতে একটা তো শূন্যতা সৃষ্টিই হবে। কারণ মির্জা ফখরুল মানে মির্জা ফখরুল, এবং তিনি যেভাবে দলের নেতৃত্ব দিয়েছেন সেটা তো অবশ্যই বিরল। তবে এটা বলবো যে বিএনপির মতো একটা বৃহৎ সংগঠন, এখানে নেতৃত্বের কোনো অভাব নেই। জি, সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি একটু প্রফেসর স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। 5 আগস্টের পরে যখন প্রায় সবাই একটা গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে নানান ইস্যুতে, তখন মির্জা ফখরুল সম্ভবত একটি পত্রিকাকে প্রথম ইন্টারভিউ দিয়ে বললেন যে তিনি দক্ষিণ পন্থার উত্থান নিয়ে শঙ্কিত। এটি নিয়ে তিনি দলের ভেতরে বাহিরেও নানানভাবে সমালোচিত হয়েছে। আমি নিজেও তাকে একটা ইন্টারভিউ করেছি, সেখানেও তিনি এটার ব্যাখ্যা দিয়েছেন। এবং এত মানুষ তাকে এটা নিয়ে, একটা বড় অংশের মানুষ যেরকম প্রশংসা করেছে, একটা বড় অংশের মানুষ তাকে নানান ট্যাগ দিয়ে গালিগালাজও করেছে। ফলে এবং আমরা যদি বিএনপির ইতিহাস দেখি, প্রথম মহাসচিব ডক্টর বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার সালাম তালুকদার, মান্নান ভূঁইয়া, খন্দকার দেলোয়ার,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বল্প সময়ের জন্য 2-1 দিনের জন্য বোধহয় ভারপ্রাপ্ত ছিলেন তরিকুল ইসলাম, ইনারা সবাই একটু বাম ঘরানা থেকে আসা। ধারণা করা হয় যে জিয়াউর রহমানের চিন্তাটা এরকম ছিল, যেহেতু ডানপন্থীদের ভোটে বিএনপির এক ধরনের দখল আছে এবং বাম বা অতি ডান না তাদের ভোট আওয়ামী লীগের পকেটে ছিল, সেখান থেকে তিনি ভাগ বসাতে এই নীতি করেছেন। মির্জা ফখরুল যাওয়ার মধ্য দিয়ে বিএনপির সেই ধারাবাহিকতারও অবসান হতে যাচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। বিষয়টা কি হয়েছে যে দেখেন, যখন বিএনপি দাবি করে যে সে একটা মধ্যমপন্থী দল, তখন তো মধ্যমপন্থী দল হলে পরে আপনাকে তো খুব ভিভিডলি বিএনপির যে হিস্টোরিক্যাল জার্নি, সেই জার্নিতে আপনি জামাতকে তার সাথে জোটবদ্ধ হতে দেখেছেন। সেই সূত্রে অলরেডি রাইটিস্ট যে উইংটা আছে তার একটা প্রভাব তো দলের মধ্যে আছে, এটা আমার কাছে দূর থেকে মনে হয় যে সেটা কিন্তু তার মধ্যে আছে। লেফটিস্ট জায়গাটা কিন্তু তার এমনি দুর্বল, যেটা আপনি বললেন যে এর আগে দেখা গেছে যে রাষ্ট্রপতির সূত্রে হোক আর যে কোনো সূত্রে, অথবা জাসদ যারা করতেন, আপনি যদি আরেকটু ওদিকে যান, ব্যাকএন্ডে যান, বা বিভিন্ন ধরনের ভাগগুলো যে থাকে, তো সেই জায়গা থেকে হতে পারে যে এটা করছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেবি তার ওই লেফটিস্ট ইটা না থাকলেও ওনার যে অ্যাক্ট, মানে আমরা যে ওনার ইটা দেখতে পাচ্ছি দীর্ঘ 20-25 বছর যাবত, এখার মধ্যে কিন্তু একটা প্রগ্রেসিভ একটা টোন খুব ভিভিডলি কিন্তু দেখা যায়, যেটা আপনি নিজেই বললেন। এবং আরেকটা কথা দেখেন, 5ই অগাস্টের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের শূন্যতাটা কিন্তু খুব বিশেষভাবে শূন্য, মানে এটা একটা ফ্রাজাইল সিচুয়েশন কিন্তু। এবং তখন কিন্তু বিএনপির যিনি নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, উনি গুরুতর অসুস্থ। জনাব তারেক রহমান কিন্তু দেশে নাই, সেটা চিন্তা করে দেখেন। কিন্তু ওই সময়টাতে কিন্তু বিএনপির মতো একটা বৃহত্তর দল, যে কিনা এতদিন পরেই হয়েছে, তার কিন্তু অনেক কিছু করার কথা, যদি আমি ভুল না করি, একটা নৃশংসতা, যেটা আমাদের রাজনৈতিক প্র্যাকটিস যেটা। এবং আপনি মনে করে দেখেন ওই সময় আওয়ামী লীগ যখন তারা নিশ্চয়ই তখন এনসিপি কে মাথায় রেখে কথাটা বলেনি, খেয়াল করে দেখেন, মানে তাদের মাথার মধ্যে তখন এনসিপিও ছিল না এবং জামাতও ছিলই না, আমার যেটা ধারণা, তারার মাথায় কিন্তু ছিল বিএনপি। এবং সেই সহিংসতা বলেন, এটা তারা নিয়ন্ত্রণ করেছে কে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সেই জায়গাটা থেকে যে সিডের কথাটা আমি আপনাকে বলছি, সেটা ওনার মধ্যে আছে। তবে শূন্যতা ভিভিডলি মানে দেখা যাচ্ছে বিএনপির মধ্যে, যে আপনি যে একটা প্রগ্রেসিভ উইংয়ের যে শূন্যতা, বিএনপিকে যদি তিনি তার মধ্যমবর্তী চরিত্রটাকে টিকিয়ে রাখতে চায়, এখানে বিএনপির এই মুহূর্তে ইমিডিয়েট ফোকাস যদি এখন না দেয়, কারণ এটা তো একদিনে হয় না, এটা তো দীর্ঘমেয়াদী একটা প্রজেক্টের অংশ, তাই না? আপনার নার্চারিং বলেনই বলেন, তা না হলে দলগতভাবে, আর যখন রাষ্ট্র ইটসেলফ মানে 24 পরবর্তী রাষ্ট্র একটা ফার রাইটিস্ট একটা উইংয়ের দিকে ধাবিত, সেখানে যদি দলগতভাবে এমন কোনো মানুষও যদি না থাকে, যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছেন, সেখান থেকে যদি, বা এখনো আছে রুহুল কবির রিজভী সাহেব আছেন, তিনিও আছেন, নজরুল ইসলাম খান আছেন, কিন্তু ওনারা কিন্তু সিনিয়র জন, খেয়াল করেন। তো এই জায়গাটাতে যে শূন্যতাটা আছে, সেটাতে মনোযোগ দেওয়া খুবই জরুরি। তা না হলে বিএনপির এই মধ্যবর্তী চরিত্রটা মধ্যবর্তী থাকবে কিনা, সেটা নিয়ে আমার শঙ্কা আছে। জি হ্যাঁ, তাসনিম রিয়াজ, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াটা আমি খুবই নিশ্চিত যে আপনারাও দলগতভাবে নিশ্চিতভাবে খুশি, মানে বিএনপির অন্য যে কোনো নেতার চেয়ে, অথবা মাঝখানে আমলাদের কথা কারো কারো কথা শোনা গেল, এমনকি প্রফেসর ইউনূসের কথাও কেউ কেউ গুঞ্জন হিসেবে এসেছিল, তার ভিতরে নিঃসন্দেহে মির্জা ফখরুলের সম্ভবত বেস্ট চয়েস মনে হয়েছে আপনাদের কাছেও। ফলে তার রাষ্ট্রপতি হওয়াটাকে কিভাবে দেখেন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুলের দক্ষতা, মানে কর্মদক্ষতা, দলের প্রতি দায়িত্ববোধ ইত্যাদি প্রমাণিত। ফলে আমরা আমাদের রাষ্ট্রপতিদেরকে আগে যেভাবে রাখতাম, সেরিমোনিয়াল, উনি বাণী দিবেন, কবর জিয়ারত করতে যাবেন, অথবা কি বলে মাঝে মাঝে আনুষ্ঠানিকতা করবেন, সেটার ক্ষেত্রে সীমাবদ্ধ মির্জা ফখরুলের ক্ষেত্রেও থাকবে, নাকি এর কোনো ব্যত্যয় ঘটবে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা সহ আলোচক আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। দেখুন, খুবই মানে ক্রিটিক্যাল কোশ্চেন, দুইটা দিক আছে কোশ্চেনটার। একটা দিক হচ্ছে তার আসলে পারফরমেন্সের জায়গাটা কি হবে, সেটা নিয়ে একটা মন্তব্য আছে। আমি আমার মন্তব্যটা একটু করি যে মির্জা ফখরুল অ্যাজ বিং দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, দেখেন আমরা নিতান্তই একেবারে সাদা চরিত্রের একজন ভদ্র মানুষকে আমরা এতদিন ধরে দেখে এসেছি। আমাদের তো আসলে উত্থান বা ব্রিঙ্গিংটা, এই পলিটিক্সকে তো আমরা খুব কাছ থেকে দেখেছি, ক্রিটিসিজম করেছি, কষ্ট পেয়েছি, আবার মানে বিপ্লবের যে চেতনা মানসিকতা, সেটা নিয়ে হয়তো কখনো কখনো পরিকল্পনা করেছি। তো এই পুরো জার্নিতে আমরা খুবই নিরেট ভদ্রলোক বলতে যাকে বোঝায়,
সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জায়গাটাতে আসলে আমার মনে হয় কারো কোনো ডাউট থাকবে না। এবং আমি আরেকটা দিক বলি আপনাকে, আইডিয়ালি যেটা হয় না, মানে ধরেন আমরা নেতাদেরকে এমপ্যাথেটিক হইতে দেখি না কখনো, খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা এখানে আমার মনে হয় সবাই এগ্রি করবেন। কর্মীদের যে কষ্ট বোঝাটা, এটা যে অনুধাবন করতে পারাটা আপনার নিশ্চয়ই মনে থাকবে। একজন ছাত্র দলের নেতা রিকশা চালায়, Exactly উনি it is. তো পেয়েছেন। এবং ওই সময়ের যে ওনার চোখের পানি, এটা রিয়েল কিন্তু। কারণ দেখেন উনি ক্ষমতায় নাই, চেয়ার নাই, টাকা নাই, মোহ নাই, ইভেন ভোটও নাই। ভোটও নাই, নির্বাচনই নাই। হ্যাঁ। তো এইভাবে করে না অনুধাবন করতে পারাটা, এটা তো আসলে নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী যদি আপনাকে বলতে হয়, তাহলে আপনাকে এমপ্যাথেটিক হতে হবে। আপনার ওই যেই লোকটা ধান খেতে ঘুমাচ্ছে, ওর পেইনটা আপনাকে বুঝতে জানতে হবে। ফলে ওইটা আমরা আসলে মির্জা ফখরুল ইসলামের মাধ্যমে আমরা ওটা দেখেছি। এখন আপনি বলেছেন কি, দেখেন এটা আসলে আমার কাছে মনে হয় যে মানে পুরো বিএনপির দিকে যদি আমরা তাকাই, রাষ্ট্রপতি সেলফ ইজ আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা পজিশনও তো আফটার অল। আমার কাছে মনে হয়েছে যে এটা ওয়ান অফ দি বেস্ট চয়েস, এটা মানে এবং ইট ইজ দি ইভেন অনলি চয়েস আর কি। কারণ এর ছাড়া আমার কাছে মনে হয় না যার মানে বেটার অপশন মানে পুরো বিএনপির দিকে তাকালে ছিল। আর আরেকটা শব্দ বলি, এটা শব্দটা বলাটা কতটুকু সমীচীন পলিটিক্যাল অ্যাঙ্গেল আমি জানি না, বাট এটা আমি আপনাকে সত্যিকার অর্থেই বলি, ইজ এ মোস্ট ডিজার্ভিং ম্যান ইনফ্যাক্ট। আপনি যদি দেখেন যে 16 বছর বিএনপি, তখন এনসিপি নাই, জামাত তো একেবারেই মানে পলিটিক্যাল সারফেসেরই বাইরে। ফলে পুরো গণতান্ত্রিক আন্দোলনকে কিন্তু বিএনপির চোখেই আপনাকে দেখতে হয়েছে ওই সময়টাতে 16 বছর। তারপর আমরা আস্তে আস্তে না আমরা নূরদেরকে দেখলাম, তারপর আমরা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখলাম, বাট বাকি 16 বছর তো ওই লেন্সে দেখতে হয়েছে আপনাকে। এটা তো রিয়ালিটি না। আমি ধরেন আমরা গো ধরে বসে থাকলাম, বাস্তবতাটা তো অস্বীকার করে লাভ নাই, এটাই বাস্তবতা। ফলে এই 16 বছর সার্ভাইভ করায় একটা দলকে নিয়ে আসা, দেখেন বেগম খালেদা জিয়া গৃহবন্দী, কারাবন্দী, তারেক রহমানের বক্তব্য যেখানে শুনতে দেওয়া হয় না, সেখানে তিনি তো স্পোক্স পারসন, তাকেই মোটিভেট করতে হয়েছে, তাকেই রাস্তায় ফাইট করতে হয়েছে। ফলে এটা একটা বেস্ট চয়েস, এই জায়গাটাতে কোনো ডাউট নেই। এবং দলের ঐক্যও ধরে রেখেছেন ডেফিনেটলি। দলের ঐক্য আপনি একবার না কিন্তু একাধিকবার ভাঙার প্রচেষ্টা হয়েছে, বিএনপি সব কথা আমি বলে দিচ্ছি আর কি। তো সেটাও তিনি কিন্তু খুবই স্ট্রংলি ট্যাকেল করছেন। যেই প্রসঙ্গটা আপনি আনছেন মিশু ভাই, এটা খুব ক্রিটিক্যাল একটা ডিসকাশন। সেটা হচ্ছে যে পারফরমেন্সের ক্ষেত্রে কি হবে। দেখেন চেক অ্যান্ড ব্যালেন্সের কথা কিন্তু বিএনপি তার 31 দফায়, তার ম্যানিফেস্টো তার পরবর্তী আগের সময় সবসময় বলছে। ফলে ওইটা যেহেতু হয় নাই, আমি আলোচনাটা দীর্ঘ করব না, ওইটা যেহেতু নিশ্চিত হয় নাই, জুলাই সনদে এই ধরনের আলোচনা আছে যে রাষ্ট্রপতির পারফরমেন্সের জায়গায় কি হবে। এই যে এখন কমিশনের নিয়োগগুলো, সেসব জায়গায় কিন্তু রাষ্ট্রপতির অ্যাক্সেস দেওয়ার কথা ছিল, সার্চ কমিটি এবং সার্চ কমিটি। ইনফ্যাক্ট আপনি দেখেন পাওয়ার ব্যালেন্সের কথা আমরা বলেছি, রাষ্ট্রপতি অ্যান্ড আপনার প্রাইম মিনিস্টার। আমি একটু আপনাকে একটা হাইপোথিসিস দেই। দেখেন আজকে যদি সেটা নিশ্চিত হতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো বিএনপি ট্রাস্ট করতে পারে তো, না পারার তো কোনো সুযোগ নাই। ফলে না ওটা হইলে আমার কাছে মনে হয় যে খুব একটা প্রবলেম হইতো, বরং বিএনপি এটা লিভারেজ পাইতো। আমি জানি না, আমি খুব সম্মানের সাথেই বলি তাদের দূরদর্শিতা আছে, বাট আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় দূরদর্শিতাটা আরও পরিষ্কারভাবে দেখানোর সুযোগ ছিল। আজকে যদি একটা পারফর্মিং দেখেন, আপনি বলছেন না রিচুয়ালের ভিতরে থাকবে কিনা, আচ্ছা মিশু ভাই, রিচুয়ালের বাইরে তিনি যাবেন কি করে? সংবিধান তো তাকে সেই সুযোগ দেয় নাই না, কিন্তু সেই সুযোগ তো আছে এখনো, নাকি বিএনপি তো এখনো বলে সে জুলাই সনদ এই সুযোগটা কেমন আছে জানেন? যেমন দেখেন আমাদেরকে বলা হলো আমরা একটা ভার্সেটাইল মানবাধিকার আইন করব, বলছি না? তো এরপর তো ভার্সেটাইলিটিটা দেখছেন, এক্সক্লুসিভিটিটা দেখছেন, মানে যেটা নিয়ে বিএনপির এমপি খোদ মাইক ডাক এটার প্রতিবাদ জানাইছেন। তাহলে আপনাকে বলা হইলো কি যে আমি এর চেয়ে ভালো কিছু করব, তো ভালোটা তো আপনি দেখলেন ভালো হইলো না। এখন দেখেন একটা ভাট টিপলে তো বোঝা যায় বাকিগুলার ইয়া কি হবে। আমি ইরেশনাল কোনো কথা বলতেছি না, একদম রিয়েলিটিটাকে করে কথা বলতেছি। তো ওইটাকে আসলে আমরা এখন বিশ্বাস করতে চাই, খুব আশাবাদী না। আমি এই প্রশ্নটা একটু পারফর্মিং হইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে চমক আমার কাছে মনে আরো ভালো দেখাইতে পারতেন। জি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আপনি নিজে আইন অঙ্গনের মানুষ। আমরা জানি যে রাষ্ট্রপতি পদটা কখনো কখনো কতটা জরুরি হয়ে ওঠে, সেটা 5 আগস্টের পরে আমরা টের পেয়েছি, এবং বিএনপি স্ট্যান্ড নিয়েছে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে একটা সাংবিধানিক ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিক আইন রক্ষা, নানান কারণে। ফলে মির্জা ফখরুল সাহেব যখন দায়িত্ব নিতে যাচ্ছেন এবং ওনার যে নির্ধারিত মেয়াদ, উনি যদি সুস্থ সবল থাকেন, তাহলে পরবর্তী নির্বাচন যখন হবে তখন তিনিই রাষ্ট্রপতি থাকার কথা, সব ঠিকঠাক থাকলে। এবং সেই সময় যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরেছে, কী প্রক্রিয়ায় গঠিত হবে, তখনই হচ্ছে আসলে রাষ্ট্রপতির সে দেখানো জায়গা। ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে কথা বিএনপি বলেছে, এমনকি অ্যাগ্রিও করেছে লিখিতভাবে, সেটি হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখেন নাকি এটি আর হচ্ছে না? তাসিন যেরকম আশাবাদী না একেবারে। ধন্যবাদ মিশু ভাই। প্রথমেই আপনার কথার সাথে একটু দ্বিমত পোষণ করি। যে কথাটা বলেছেন যে বিএনপি শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছে, আসলে কথাটা কিন্তু তা না। কথাটা হলো যে সাংবিধানিক ধারাবাহিকতাটার আমি সেটাই মিন করতে চেয়েছি আসলে।
এটাকে ওইভাবে বোঝার কোনো সুযোগ নাই। কারণ আমরা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা সংবিধান পেয়েছি। এই সংবিধানকে আমাদের ধারণ করতে হবে। এই সংবিধানকে ধারণ করেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি একের পর এক সাংবিধানিক ব্যবস্থাগুলোকে আমরা ধ্বংস করে দিতাম, তাহলে কিন্তু দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টির দিকেও যেতে পারতো। সেই জন্য এই ব্যাখ্যার সঙ্গে আমি খুবই একমত। বিএনপি কিন্তু সেই জন্যই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে এবং দেখেন যে এটা কত চমৎকারভাবে হয়ে গেছে পরিবর্তন। এখন হলো যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, কারণ হলো যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা তো আসলে আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে থিওরিগুলো তার উপর নির্ভর করেই চলে। একটা তো হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আরেকটা হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আমাদের রাষ্ট্র কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যেই ছিল এবং জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। এবং পরবর্তীতে যখন 90-এর গণ-অভ্যুত্থানের পরে যখন দাবি উঠল যে হ্যাঁ কি কোন ব্যবস্থা হবে, রাষ্ট্রপতি শাসিত অথবা মন্ত্রিপরিষদ বা সংসদ শাসিত সরকার ব্যবস্থা হবে কিনা, তখন কিন্তু একটা রেফারেন্ডাম হয়েছিল এবং রেফারেন্ডামের পরেই কিন্তু সংসদীয় ব্যবস্থা ফেরত এসেছে আমাদের সংবিধান। তারপরে 90 পরবর্তী রেফারেন্ডামে বিএনপি করেছে 91 করেছে কিন্তু সরাসরি করে নাই। তো আমরা যেহেতু সংবিধানে সংসদীয় ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত রাষ্ট্র ব্যবস্থা, সেইখানকার যে ইয়েগুলা নীতিগুলা সেগুলো তো আমাদের অনুসরণ করতে হবে। রাষ্ট্রপতি যদি শাসিত সরকার ব্যবস্থা হয়, সেই ক্ষেত্রে মন্ত্রিপরিষদের সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন আসে, যেটা হলো আপনার আমেরিকাতে দেখতে পারেন বা এরকম শাসন ব্যবস্থা খুবই কমই আছে যেখানে রাষ্ট্রপতির সাথে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এটা আসলে সাধারণত আমি দেখি না। কারণ আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন অথবা পাকিস্তানে দেখেন অথবা নেপালে দেখেন, মালয়েশিয়াতেও কিন্তু একই অবস্থা, তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছে। সেই জন্য রাষ্ট্রপতির সাথে এইভাবে ক্ষমতার কখনোই চেক অ্যান্ড ব্যালেন্স এই সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় হয় না, এবং যেটা আমাদের দেশেও সেভাবেই চলছে। যদি আপনি দেখাইতে পারেন যে না পৃথিবীর কোনো দেশ আছে যারা সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে আছে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেক, তাহলে সেটা আমরা বিবেচনা করতে পারবো না। কিন্তু ধরেন জুলাই সনদে অথবা 31 দফায় যেটুকু বলা আছে ওইটুকু করা কি আমাদের তো একসাথে যাওয়া যাবে না, ধীরে ধীরে যেতে হবে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আছি, কিন্তু গণতন্ত্র কি আমরা ধারাবাহিকভাবে চর্চা করতে পেরেছি? আমাদের গণতন্ত্র কিন্তু স্বাধীনতার পর থেকে যাবৎ বহুবার কিন্তু গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে চলে নাই। যখনই একটা গণতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করতে গিয়েছে তখনই বাধার সম্মুখীন হয়েছে, এবং যার কারণে আমরা কিন্তু একটা ডেভেলপের মানে একটা স্থায়ী ব্যবস্থার দিকে যেতে পারি। তার মানে আপনি তাসিনের সঙ্গে মোটামুটি একমত? হ্যাঁ, এটা সময় লাগবে, ধীরে ধীরে হবে। জি জি, আমি একটু প্রফেসর রেজওয়ান আপনার কাছে আসতে চাই। এই ক্ষমতার ভারসাম্য নিয়ে আমি 2006 সাল থেকে কথা শুনি সব রাজনৈতিক দলের কাছ থেকে। 2007-08-এর যে কি বলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তখন এটা একটা প্রধানতম এজেন্ডা হয়ে উঠেছিল। পরবর্তীতে বিপুল ম্যান্ডেট নিয়ে 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তারা সেটি করে নাই। এবার আবার 2024 থেকে এই সময়টা আলোচনা, জুলাই সনদ, নির্বাচন অঙ্গীকার। এবারও আলী ভাইয়ের বক্তব্যে সে আশা, এমনকি আরেক রাজনীতিবিদ যিনি বিরোধী দলের রাজনীতি করেন সেখানেও সে আশা দেখা যাচ্ছে না। ফলে এটি আদৌ প্রয়োজন কিনা সেটিও একটু বুঝতে চাই। না, এখানে প্রয়োজন কি প্রয়োজন না, প্রয়োজনটা তাদেরই। মজার ব্যাপার হচ্ছে প্রয়োজনটা আমার আপনার জন্য না, নাগরিকের জন্য না। আমি একদম স্পষ্ট করি, এই যে ক্ষমতার ভারসাম্য তার মূল প্রয়োজন, মানে মনে করেন নাগরিক হচ্ছে এখানে অনেক মানে পরোক্ষ বেনিফিশিয়ার, প্রত্যক্ষ বেনিফিশিয়ার বা প্রত্যক্ষ এটার সাথে মানে এনকাউন্টার হবে কিন্তু তাদের কারণ নাগরিকের জনগণ তো সবসময় ক্ষমতার উৎস, সে তো আর ওই প্রাতিষ্ঠানিক ক্ষমতা যায় না। এখন ঘটনাটা যেটা হয়েছে, আপনার এই পুরো প্রজেকশনটা যখন আপনি যে বললেন ফখরুদ্দিন মইনুদ্দিনের যে সরকার ছিল সেই সরকার ব্যবস্থা তো 2 বছরে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, প্রত্যেকে কারার
ইসের মধ্যে গিয়েছে, জনাব তারেক রহমানকে দেশে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ কিন্তু তখন সেখানে মেনে হিসেবে -2 ফর্মুলার বিষয় ছিল। তো তখন আপনার যেই মাত্রায় মনে হয়েছে যে আমি এখন ক্ষমতার ভারসাম্য করব, ইনস্টিটিউশনাল ক্রাইসিসকে তৈরি করব, সেটা কিন্তু তখন ওই সময়ে তাদের জন্য নেসেসারি ছিল। যে কারণে যখন সে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে সে যে কিছু পরিবর্তন করেনি তা কিন্তু না, সে কিন্তু ঠিকই আপনি ওই যে জরুরি অবস্থা জারি করতে পারবেন না, সেনা প্রধান হয়ে ক্ষমতা নিতে পারবেন না, ওটা কিন্তু করে গেছে, খেয়াল করে দেখেন, ওটা কিন্তু সে সংশোধন করে গেছে। মানে ক্ষমতার ভারসাম্যের বদলে ভারসাম্য না করতে পারি, কিন্তু ক্ষমতা যেন ওই রকম না হয় এবং আবার যেন আমরা এরকম একটা সিচুয়েশন, এটা কিন্তু সে করেছে। মানে সংবিধান সংসদে যখন বারবার এসে এটা কিন্তু সে করেছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা একটা প্র্যাকটিসে এখন মনে করেন যে বিএনপি এতদিন পরে 15 বছর পরে কিন্তু সে এসছে এবং 15 বছরে কিন্তু অনেক কিছু, ওই যে পৃথিবী বদলে গেছে, ঠিক আছে, এই বদলের সাথে কিন্তু বদলের একটা হাওয়া আছে। আমার কথা হচ্ছে যেই 31 দফাতে স্পষ্টত আপনার বিএনপিরই প্রস্তাবনা 31 দফা, 31 দফার যে পরিবর্তনের কথা বলা আছে সেটার সাথে যে সামঞ্জস্যপূর্ণ, এবং মাত্র তো 4টি জায়গায় আমরা গণভোট দিয়েছিলাম, তার বাইরে বাকি সব কিছুতে তো বিএনপির কোনো দ্বিমত ছিল না। তাহলে সেই জিনিসটা করে আমরা কেন এই আলাপটা আর কতদিন টানবো? 6 মাস হয়েছে, তো আমরা 6 মাসে কিন্তু রাষ্ট্রীয় স্বার্থ নিয়ে আলাপ করছি না, 6টা মাস ধরে আমরা ওই একই আলাপ করে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু ক্লান্তিকর। যেই এই আলাপটাকে কি ইচ্ছা করে প্রলং করছে, সামনে তো আপনার জন্য আরো মহা বিপদ, অশনি সংকেত সবই তো আছে, অন টপ অফ দ্যাট বহির্বিশ্বের জিনিসপত্র আছে, সেগুলো কখন সামাল দিবেন, অভ্যন্তরীণ রাজনীতি কখন সামাল দিবেন, এই সব কিছু তো সরকার পক্ষ হিসেবে তার ঘাড়েই এসে পড়ছে। আমি তাসিন রিয়াজ একটু ছোট্ট করে বলবেন কিনা, আপনার দলের নেতা নাসরুদ্দিন পাটোয়ারি অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করেছেন, সেটা আজকে যে প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দিয়েছে সেটি নিয়ে প্রথমে নাসরুদ্দিন পাটোয়ারি একটি পোস্ট দিলেন, পরে জামায়াতে তিনি আনুষ্ঠানিকভাবে আপত্তি জানালো। জামাতের অভিযোগ হচ্ছে যে সচিবালয়ে দলীয় বৈঠক করা হয়েছে, কারণ এটা দলের স্থায়ী কমিটি বা তাদের, এবং সেখান থেকে মনোনয়নটা বের হয়ে রুহুল কবির রিজভী সাহেব ঘোষণা করেছেন। ফলে এইটা আসলে কি অভিযোগের জন্য অভিযোগ, না এটার আসলে কোনো বাস্তবতা আছে? না, এটা বাস্তবতার ক্ষেত্রটা কি দেখেন, প্রথমত সচিবালয়ে তো আপনি দলীয় বৈঠক করতে পারেন না, এটা পারেন কি না? আইডিয়ালি পারেন না, মানে এটা সিস্টেম না, সুন্দর না। এখন আপনি করতে পারেন যেহেতু আপনার অনেক পাওয়ার এক্সেস করার সুযোগ আছে। প্রবলেমটা কোথায় হয়েছে আমি আপনাকে বলি, প্রবলেমটা এইভাবে শুরু হয়নি, প্রবলেমটা শুরু হয়েছে বিএনপি সেন্ট্রাল পেজ থেকে যখন পোস্ট করা হয়েছে, সেটার স্ক্রিনশট পাটোয়ারি সেন্ট্রাল পেজে যখন তারা এটাকে মানে নোটিস করছে, নোটিসের ক্ষেত্রে তারা বলছে যে এই বৈঠকটা সচিবালয়ের ভিতরে হয়েছে এবং সচিবালয়ের ভিতরে হয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো সচিবালয় তো আপনার দলীয় কার্যক্রম পরিচালনার জায়গা না, ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি এই আলোচনাটা এনেছেন। তার পরবর্তীতে এখন আমরা এই আলোচনাটা করছি। এখন এই আলোচনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা মানে যতটা না আইনি, তার চেয়ে বেশি হচ্ছে ইথিক্যাল, তার চেয়ে বেশি হচ্ছে আপনি আসলে এটা করতে পারেন কি পারেন না। এটা তো ব্যাপারটা ঠিক এরকম না যে মানে আপনি এটা মানে করার ফলে আইন কোনো বড় কোনো আইনের লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন হইতে পারে যে সচিবালয়কে আপনি আপনার দলীয় কার্যালয় বানাবেন না, এটা নোটিস করার জায়গা হইতে পারে। তো সেটা হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথমবার হলো। মানে আপনার মনে আছে কিনা যে আমাদের 2জন ছাত্র উপদেষ্টা যখন ছিলেন তখন অন্য ছাত্র সমন্বয়করা বলছেন আমরা ইচ্ছা মতো সচিবালয়ে যেতাম, আসতাম, বৈঠক করতাম। না, এখন দেখেন এখানে বৈঠকটা 2 রকম। একটা হচ্ছে এখনো সচিবালয়ে অসংখ্য নেতারা বিএনপির যারা যায় আসে বিভিন্ন সময়, তাদের পাসও লাগে না, এরকম নেতারাও আছেন, এবার তারা বলেও বিভিন্ন জায়গায়। এখন এই যাওয়ার পারপাস কি? এই যাওয়ার পারপাস যদি তার এলাকার উন্নয়ন হয়, এই জায়গায় যাওয়ার পারপাস যদি টাকা বরাদ্দ বা বিভিন্ন রকম বরাদ্দের জন্য বিএনপি নেতাকর্মীরা যেতেই পারে, এটার পারপাস লাগবে। পারপাসলেস যদি কেউ যে থাকে তাকে আপনি অ্যাকাউন্টেবল করবেন। সচিবালয় তো আপনার এলাকার কাজের জন্য যাইতে পারেন, যাবেন কোথায়? সচিবালয় যাওয়া ছাড়া তো কোনো জায়গা নাই। নিশ্চয়ই মন্ত্রীর বাসায় যাবেন না, এমপির বাসায় যাবেন না, এমপি না মন্ত্রীর বাসায় যাবেন না, ফলে আপনাকে যেতে হবে। এটা একটা দৃষ্টিকোণ, এটা একটা দিক। কিন্তু আপনি আপনার দলীয় বৈঠক করছেন, এরকম কিছু কি দেখছেন কিনা কখনো? আমার মনে হয় দেখার সুযোগ নেই, দলীয় বৈঠক হওয়ার সেখানে সুযোগ নেই। ফলে দলীয় বৈঠকটা সুন্দর না, আমি জাস্ট এই শব্দটাই বললাম। এখন এটা তাদের এখন রেদার অ্যাকাউন্টেবল হওয়ার উচিত কাকে অ্যাকাউন্টেবল করা উচিত? সেটা হচ্ছে যে ভদ্রলোক বিএনপির পেজ থেকে এই পোস্টটা দিয়ে কনফিউশন সৃষ্টি করছে। বিএনপি এটার ব্যাপারে কি কাউন্টার কোনো ব্যাখ্যা দিয়েছে? সেটা যদি দিতে পারতো সেটা তখন আমাদের হয়তো এই আলোচনাটা এখানে করতেই হতো। সেটা নিয়ে আমি একটু আলী ভাইয়ের বক্তব্য শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আরেকবার স্বাগত। সচিবালয়ে দলীয় বৈঠকের যে অভিযোগ জামাত করছে সেই বিষয়টা আসলে কি? যদি আমরা গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর
উনি 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 বলছেন যে এটি আসলে ছিল প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে ডেকে যে সিদ্ধান্ত সেটি অবহিত করেছেন। তাহলে এটি নিয়ে জামাত বা এনসিপি নেতৃবৃন্দ কেন এটিকে দলীয় বৈঠক বলছেন? আসলে সমালোচনার জন্য সমালোচনা করা অথবা একটা সমালোচনাটা এমনভাবে করা বা একটা বক্তব্য এমনভাবে বিতর্কিত করা, এর মাধ্যমে কয়েকটা জিনিস ঘটে। একটা ঘটে হলো যে দলের আলোচনাটা চলে আসে, আবার যিনি এই বক্তব্যটা দিলেন বিতর্কিত তার নামটাও চলে আসে। এগুলো আসলে একটা স্ট্যান্ডবাজি। এখন হলো যে আপনাদেরকে স্মরণ রাখতে হবে মাত্র কয়েকদিনের আগের কথা, বিএনপির স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং সেইখানে বিএনপির যে সংসদীয় কমিটি আছে নমিনেশন দেওয়ার জন্য, সেই কমিটিরও মিটিং হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন দলের চেয়ারম্যান। এখানে তো সিদ্ধান্ত হয়ে গেছে। সেইটাই ছিল স্থায়ী কমিটির মিটিং, সেটাই ছিল সংসদীয় কমিটির মিটিং এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত। জাস্ট সচিবালয়ে নেতারা এসেছেন, বসেছেন, সেইখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণাটা কি সংসদের ভিতর থেকে দেওয়া যাবে না? সংসদ সদস্যরা কি সচিবালয়ের ভিতর থেকে, সচিবালয়ের ভিতর থেকে দেওয়া যাবে না? সংসদ সদস্যরা কি সচিবালয়ে যেতে পারবেন না? বা যারা আমরা সংসদ সদস্য নই আমরা কি সচিবালয়ে যেতে পারবো না? এখানে সেই সিদ্ধান্ত, এটা সম্পূর্ণই বলবো যে একটা মানে গুজব রটানোর জন্য, বিতর্ক সৃষ্টি করার জন্য এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। গুজবটা কি বিএনপির পেজ ঘটাইলো কিনা? কারণ এখানেই স্পষ্ট লেখছে পেজ। এখন পেজ নিয়েও সমস্যা এখনো আছে। আছে। এই আমি স্ক্রিনশটটা আমার কাছে আছে। না না, পেজ screenshot তো বিএনপি ছিল, কিন্তু পরে কি কারণে থেকে যায় অনেক কিছু আসলে। মানে এটা একটা মিস্টেক, এটা অ্যাড্রেস করলেই হয়, এটা স্বাভাবিক হতে পারে, বিএনপির আসলে কিছু একই না। নামে অনেক পেজ চলে। না, না, এটা এটা official page। অফিসিয়াল পেজ থেকে অফিশিয়াল একদম পেজ tick mark করা। থেকে এটা সেটা হয়তো ভুলে ভুলেও হয়েছে বা কেউ ঢুকিয়ে দিয়েছে কিনা জানি না, বা ওইটাই পেজ কিনা সেটাও জানি না। তবে এইটা বক্তব্য আমার ক্লিয়ার, আপনাদের স্মরণ করে আবারও দেই যে এইটা গুলশানে বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেইখানে মিটিং করেই সেই সিদ্ধান্ত হয়েছে এবং দলের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দলের প্রধান সেই দায়িত্ব অনুযায়ী আজকে তিনি ঘোষণা ঠিক আছে, আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। প্রফেসর রেজওয়ানা করিম স্নিগ্ধা, মির্জা ফখরুলের জায়গায় কারা আসছেন? উনি যাওয়ায় অন্তত দুটো জায়গা ফাঁকা হচ্ছে, একটা হচ্ছে বিএনপির মহাসচিবের পদ, আর একটা হচ্ছে সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ। এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদটি যে সময় খালি হচ্ছে, আমাদের শিডিউল অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর কথা এবং নেক্সট 1 বছর অন্তত নির্বাচন চলবে যদি সরকার বিরতি না দিয়েও করে ধারাবাহিকভাবে। বিরাট কর্মযোগ্য। এখানে যে ঘটনাটা ঘটেছে এটা তো আসলে আমি তো অনুমান করতে পারি, তবে স্থানীয় সরকার ইলেকশনটা যেহেতু আসবে এবং আমি দেখলাম যে স্বরাষ্ট্র যে পরিবর্তনের ব্যাপারটাও যে এসছে, নাসর মানে অ্যানি উনি মনে হয় স্বরাষ্ট্রের দায়িত্বে যাচ্ছেন আর তাকে এলজিআরডিতে দেয়া হবে এরকম একটা। সালাউদ্দিন সাহেব, হ্যাঁ, সালাউদ্দিন সাহেবকে। এটা কি ঘোষণা দিয়েছেন? না, এগুলো কোনোটা আনুষ্ঠানিক কোনো এটা ঘোষণা আনুষ্ঠানিক হয়নি, কিন্তু এই কথাটা শোনা যাচ্ছে যে উনাকে দিবে। এখন মূল এগুলো ব্যাপারটা সব ফেসবুক কেন্দ্রিক। হ্যাঁ, ফেসবুক কেন্দ্রিক আলাপ। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ফেসবুক কেন্দ্রিক আলাপে সেটা সত্যি হলো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যাকে সরানোর জন্য এত প্রেশার দিয়ে সরানো গেল না, পরে যখন আবারই হলো সেটাও আমরা ফেসবুক থেকেই জানলাম। তো সেই জায়গায় ধারাবাহিকতা। এখন আমার কাছে যেটা মনে হয় যে সামনে যেহেতু স্থানীয় ইলেকশন আসছে সরকারের, সেক্ষেত্রে বিএনপি ডেফিনেটলি এই জায়গাটাতে অভিজ্ঞ কোনো মানুষকে তার দিতে হবে এবং সেই বিবেচনায় আপনি যদি চিন্তা করেন এই মুহূর্তে তার হাতে স্থানীয় সরকারকে বোঝা, স্থানীয় পর্যায়ে যাওয়া, সেটা কি আসলে সালাউদ্দিন সাহেবের মতো মানুষ সেটার জন্য কতখানি সুইটেবল পারসন হবে, সেটা একটা বিষয়। কারণ দেখেন, জনপ্রশাসন আর স্থানীয় সরকার কিন্তু এক জিনিস না। স্থানীয় সরকারের যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে পুরো দেশটা সম্পর্কে বা স্থানীয় পর্যায়ে নেতাকর্মী সম্পর্কে তাদের সাথে যোগাযোগের জায়গাগুলা, এইরকম কোনো একজন মানুষকে আপনি এই মন্ত্রণালয় দিতে বাধ্য। এখন সেই জায়গাটাতে কাকে দিবে সেটা কিন্তু বিবেচনায় বোধে আসে। অবশ্যই সালাউদ্দিন আহমেদ খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, এ বিষয়ে আমার কোনো সন্দেহ দ্বিমত কিছু নেই। আরেকটা জিনিস প্রফেসর স্নিগ্ধা, সচরাচর এটি মানে নিয়ম না হলেও এটা আমাদের কাস্টমের মতো হয়েছে, যদিও আওয়ামী লীগ শেষ সময় এটি হয়নি, যে যিনি দলের মহাসচিব হন, দলের প্রধান যেরকম সরকার প্রধান হন, দলের যিনি সেকেন্ড ম্যান বা মহাসচিব বা সাধারণ সম্পাদক হন তিনি স্থানীয় সরকার মন্ত্রী হন। ফলে তাহলে কি একই ব্যক্তি মহাসচিবও হবেন, নাকি মহাসচিব এবং
স্থানীয় সরকারমন্ত্রী আলাদা হতে পারে। এখানে যেটা হয়েছে যে এইটা তো অনুমান করা যায়। এখন মনে করেন মহাসচিব পদটা তারা কাকে দিবেন এটা তো এখনো কনফার্ম করেন নাই। মহাসচিব পদের জন্য আমরা যেটা শুনছি ওইখানে সালাউদ্দিন আহমেদের নামটা আসছে, কিন্তু এই ক্ষেত্রে মনে হয় আপনার যে সেকেন্ড যে হাইপোথিসিস যে সেকেন্ড ম্যান যিনি হবেন, কারণ আমি আবারও বলছি যে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্থানীয় পর্যায়ের আমি আমার নেতাকর্মী কোন স্থানে কোন ইউনিয়নে কোন কার গ্রিপ আছে সেই বিষয় সম্পর্কে আমার জানাশোনা। এই মানুষগুলো তো বিএনপিতে তো অনেক নেতার অভাব নাই সত্যিকার গোয়েন্দা অর্থে। সংস্থা জেনে দিতে পারবেন এটা? গোয়েন্দা সংস্থার জানা জি। আর বিদ্রোহী ক্যান্ডিডেট সম্পর্কে জানা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। ওটাও গোয়েন্দা সংস্থা এক সময় করে দিত শুনতাম। হ্যাঁ ওটা দিত, কিন্তু বিএনপি তো এখনো গুছিয়ে উঠতে পারে নাই। মানে তার তো তার গোয়েন্দা কিনা সেটাও একটা প্রশ্ন। মানে ভুলভাল তথ্য। বাস্তবতাটা আমি সেটা বলছি, কারণ আপনি মানে যেটা দেখা যাচ্ছে, কারণ যদি এরকম হতো তাহলে তো গোয়েন্দা অনেক কিছু তো হচ্ছে। আপনার এই যে জিনিসপত্রগুলো এই মুহূর্তে হচ্ছে, ধরেন শিক্ষকদের লিস্টিং দেখতে পাচ্ছি আমরা, তারপরে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লিস্টিং হচ্ছে, তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় যা কিছু, এগুলো তো গোয়েন্দা সংস্থা বলে, এগুলো তো পাবলিক ইমেজে ভালো কিছু বয়ে আনছে না। এটা তো আপনি ওই যে অবশ্যই আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটেছে এবং সেটা তীব্র সমালোচনা আমরা করেছি। আজকে যদি সেই ঘটনা পুনরুৎপাদন হয় তাহলে কি সেটা তো আমাদের তীব্র সমালোচনা করারই কথা। আর একটা ছোট কথা আমি বলবো, এটা মানে নিরপেক্ষ এবং শিক্ষকের জায়গা থেকে বলা জরুরি। বিএনপির মধ্যে আরেকটা অবশ্যম্ভাবী শূন্যতা এবং দ্বন্দ্ব দেখা যায়, দূর থেকে অনুভব করা যায়। সেটা হচ্ছে যে যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন আর যারা তরুণের এদেশের রাজনীতি, এদের মধ্যকার কিন্তু একটা প্রজন্মগত ডিফারেন্সও ভিভিডলি দেখা যায়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতা অথবা মনে করেন নজরুল ইসলাম খানের মতো নেতা যারা কিনা ওই গ্রুপ আপে এসেছে, এখন এইখান থেকে কিন্তু একটা বিচ্যুতিরও খুব ভিভিডলি দেখা যাচ্ছে। জি, তাহসিন রিয়াজ, আপনারা এই গত 6 মাসে সরকারের যে মন্ত্রীর সবচেয়ে বেশি সমালোচনা করেছেন তিনি সালাউদ্দিন আহমেদ। কারণে অকারণে নানা কারণে, এর একটা বড় কারণ সম্ভবত সালাউদ্দিন আহমেদ সবচেয়ে ভোকাল, উনি সবচেয়ে ভালো বলেন, উনি সংসদে খুবই প্রাণবন্ত, উনি কখনো কখনো প্রধানমন্ত্রীর পক্ষেও প্রশ্নোত্তর পর্ব, মুক্তিযুদ্ধ মন্ত্রীর পক্ষেও প্রশ্নোত্তর অংশ নিয়েছে, এগুলো আপনারা সমালোচনা করেছেন। ফলে সালাউদ্দিন সাহেব যদি বিএনপির মহাসচিব অথবা স্থানীয় সরকার মন্ত্রী অথবা দুটোই হন, সেটি কি এনসিপি বা বিরোধী দলের রাজনীতির জন্য আরো কঠিন কোনো বার্তা নিয়ে আসবে কিনা? না, উই ডো নট থিঙ্ক লাইক দ্যাট। ব্যাপারটা আমরা এরকমভাবে দেখি না। তবে আমি একটা ওপিনিয়ন দিতে পারি, সেটা হচ্ছে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন দরকার হয়। কি মানে একজন ব্যক্তির উপর আপনি যখন অনেক দায়িত্ব চাপায় রাখবেন, এটা ফাংশনাল হয় না। ফলে এই যে চর্চাটা আপনি বলছেন, আমরা লম্বা সময় তো তাই দেখলাম যে যিনি মহাসচিব তিনি স্থানীয় সরকার চালাতেন। ফলে এখানে একটা দলীয় অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা ওবায়দুল কাদের হওয়ার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। এটা একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে ধরেন ওই থোক বরাদ্দ টরাদ্দ লোকাল লিডারদেরকে দেওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু এটা পাওয়ার ডিসেন্ট্রালাইজেশনের ভিউ পয়েন্ট থেকে যদি আপনি চিন্তা করেন, দল চালানোর জন্য ডেডিকেটেড পারসন দরকার। স্থানীয় সরকার তো এটা শুধু আপনার দলের মন্ত্রণালয় ভাইটা। আপনি ধরেন যেই ভদ্রলোক আপনাকে ভোট দেয় নাই, সে তো ট্যাক্স দেয়, তারও তো দায়িত্বশীল আপনি, তারও তো নেতা আপনি। সেই নেতা তো আমরা চাই, সেরকম নেতৃত্ব আমরা মানে অ্যাটলিস্ট প্রত্যাশা করি। ফলে এই জায়গাটাতে ডিসেন্ট্রালাইজড একটা ভিউ পয়েন্ট থেকে হইলেও দুইটা আলাদা ব্যক্তি থাকা উচিত। কারণ বিএনপি দল হিসাবে 16 বছর পারফর্মিং ছিল না, বা পারফর্মিং থাকলেও তার ভিতরগত পারফরমেন্স ছিল। এখন তো বাইরে আমরা দেখছি কি ধরনের বিচ্যুতি, যে নিউ মার্কেটে চাঁদাবাজি হয়, এক দল আরেক দলকে গিয়ে মারে, 13 জন আহত হয়, কোনো হয়ে হল্লা হয় না। হবিগঞ্জে আমাদের একটা ছেলের চোখ নষ্ট করে ফেললো। এবং সারা দেশে তো নৈরাজ্যের শেষ নাই। এবং আপনি পেপার পত্রিকা আজকে আপনার এখানে বসে পেপার পড়তেছিলাম, মানে চাঁদাবাজি, ওই বালু মহল থেকে শুরু করে একদম অবস্থা খারাপ। ফলে আপনার দলকেও গোছাইতে হবে, ট্যাকেল করতে হবে। এটা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছে আর কি, ট্যাকেল করতে হবে আপনাকে। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যেটা বলছেন, যে দেখেন সালাউদ্দিন আহমেদের যে সমালোচনাটা আমরা করেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা না বললে আবার অনেক বিএনপি নেতারা মন খারাপ করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমালোচনাটা আমরা করেছি, দেখেন এই সমালোচনাটা কিন্তু অযথা করিনি বিশু ভাই। ধরেন আমি কেন সমালোচনা করব না আমাকে বলেন। আপনি শনিবারে ঘুম থেকে উঠে বললেন গণভোট সংবিধানের থ্রুতেই রাইট, গণভোট হইলে এটা একটা কনস্টিটিউয়েন্সি পাওয়ার দিবে, গণভোট হইলে এটা এমপিদের পাওয়ারকে ওভারসিট করবে। এগুলো তো সব আপনার মুখস্থৃত কথা। আপনি নিজে সংবাদ সম্মেলন করে বললেন যে ইন্টারিম, আমরা বলছিলাম ইন্টারিম প্রধানকে, দ্যাট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে আদেশ জারি করতে হবে। ওনারা সংবাদ সম্মেলন করে বললেন, লিখিত স্টেটমেন্টে বললেন, দিন তারিখ আমার কাছে আছে, স্টেটমেন্টটা আছে, যে রাষ্ট্রপতি চাইলে আদেশ দিতে পারে। এরপর আপনি সংসদে দাঁড়ায় বললেন রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না। ফলে দেখেন এই যে ধরেন বৈসাদৃশ্য, শনিবারের কথা বৃহস্পতিবারে ভুলে যাওয়া,
বা কমিটমেন্ট রক্ষা না করা, গণভোটকে উড়ায় দেওয়া, নিজের কথাগুলোকে ভুলে যাওয়া, আমরা তো ওইগুলোকে সমালোচনা করেছি। আমরা সমালোচনাটা, এটা তো ব্যক্তি সালাউদ্দিনের অবস্থান, এটা তো তার দলের অবস্থান। আমরা কিন্তু দেখেন, আমরা ব্যক্তি সালাউদ্দিনকে কিন্তু আমরা সমালোচনা করছি না, আমরা ওই পজিশনকেই তো সমালোচনা করছি। দেখেন মিশু ভাই, ধরেন একটা জবাব দেওয়ার কথা আপনার, ওই জবাবটা আমি দিয়ে দিচ্ছি, এখন আমি কাকে সমালোচনা করবো? ধরেন XYZ সমালোচনা করবে, কাকে করবে? আমাকে তো করবে, কারণ আমি তো আপনার দায় নিয়ে জবাবটা দিচ্ছি। মানে যতগুলো ভিউ পয়েন্ট থেকে আপনি দিবেন, আমি সমালোচনা না করে যাবোটা কই? আর বিরোধী দল হিসাবে আমার এটা গুরু দায়িত্ব আমি মনে করি। আমাকে তো গভর্নমেন্টকে রাইট ট্র্যাকে রাখতে হবে সমালোচনা করে, ফলে এটাকে আমি দায়িত্বের অংশ মনে করি। আমি এই সমালোচনাটা জারি রাখতে চাই। আর তিনি এটা না শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, শুধু স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, স্থানীয় সরকার মন্ত্রী না শুধু, দলের মহাসচিব না শুধু, তিনি যদি আরও অসংখ্য পদে তিনি যদি আসীন হন, তারপরেও জাস্টিফাইড যেই কমেন্টগুলো আমার করা উচিত, যে সমালোচনাগুলো করা উচিত, যেটার জন্য আমরা এই গণতান্ত্রিক, তারা তো এই গণতান্ত্রিক আন্দোলনটা তারা এই জন্যই তো করছেন। ফলে আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসীন হই, আমাদেরকেও যেন তারা ছেড়ে না কথা বলে। আর তারা যতদিন ধরে রাষ্ট্রীয় স্টেকে বসে আছে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলতে চাই না। আলী ভাই, একটা বিরতিতে যাব। আপনার নিশ্চয়ই মনে আছে যে একসঙ্গে 11-12 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছিল। সেই যে প্রজ্ঞাপন, সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে অন্য পেশা, ব্যবসা কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বিচ্ছেদ করে হবে। উদাহরণ হিসেবে যদি রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের কথা ধরে, উনি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তাকে করা হয়েছে বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি সেটার দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি দলীয় পদ ছাড়েননি, তারা কেউই ছাড়েননি। এইটা কি আসলে ইচ্ছাকৃত ভুল, নাকি এটা ইন্টেনশনাল? মানে দলীয় পদ থেকে কি আসলে সরকারি দায়িত্ব পালন করা যায়? সেই প্রসঙ্গে আপনার মত শুনবো। তার আগে দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা কথা বলছি দলীয় পদে থেকেও সরকারি সংস্থায় থাকা যায় কিনা। আমি আপনাকে একটি নাম বলেছিলাম আলী ভাই, বাকিদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। ফলে এটি নিয়ে আজকে প্রথম আলো বড় করে রিপোর্টও করেছে। ফলে দলের পদ তারা ছাড়ছেন না কেন? দল রেখে দিচ্ছেন, নাকি এটা আসলে উদাসীনতা, নাকি এটা অনিচ্ছা, নাকি এটা এরকমই চলতে পারে? নিশ্চয়ই এটা এরকম চলা উচিত না, আশা করি এভাবে চলবেও না। তারা আসেন, কিছুদিন থাকুক, দেখা যাক তাদের পারফরমেন্স। তারপরে যদি তারা ভালো করেন, অবশ্যই একসময় দলীয় পদ ছাড়বেন। তবে তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, যে বিভাগগুলো দেওয়া হয়েছে, এগুলা কিন্তু খুবই ভঙ্গুর এবং প্রত্যেকটা লোকসানি প্রতিষ্ঠান, জি, একটাও লাভজনক প্রতিষ্ঠান এগুলো না। এবং বিভিন্ন সরকার বিভিন্নভাবেই এগুলোকে লাভজনক করার চেষ্টা করেছে। দলীয় পদে থাকলে কি লাভজনক করা সহজ না? দলীয়করণে থাকার প্রশ্নের কথাটা হলো যে তারা পারফরমেন্সটা কেমন করছেন, সেখানে তারা এইখানে যে বিশৃঙ্খলা, সেই শৃঙ্খলা আনতে পারছেন কিনা, যে সমস্ত অনিয়ম আছে সেই অনিয়মগুলো দূর করতে পারতেছেন কিনা, এবং যেগুলো তাদের বিভিন্ন সেক্টরে তাদের পাওনা রয়েছে, এই পাওনাগুলো তারা রিকভারি করতে পারতেছেন কিনা, করে এই প্রতিষ্ঠানগুলোকে তারা লাভজনক করতে পারতেছেন কিনা। তারপরে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন না, দলীয় প্রশ্নটা তো বড় কথা না। বড় কথা হলো তাদের পারফরমেন্সটা, তাদের পারফরমেন্সটা লক্ষ্য করেন না। কিন্তু তার নিয়োগ, এখানে তিনি এই চেয়ারে বসে দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন কিনা। আলী ভাই, আপনি যদি মেজর হাফিজকে, আপনি যদি মির্জা ফখরুলকে দলীয় পদ, মন্ত্রিত্ব ছাড়ানোর পরে, ওগুলা তো সাংবিধানিক পদ, ওগুলা সাংবিধানিক পদ, সরকারি সেই সাংবিধানিক পদগুলাতে অবশ্যই সেখানে রাজনৈতিকভাবে কোনো দলীয় পদ থাকা যাবে না। তারা দলীয় পদ থেকেছেন এবং এইটাকে আমি মনে করি গুরুত্ব সহকারে না দেখে তাদের পারফরমেন্সটা দেখা হচ্ছে। দেখেন, আমাদের সমস্যা হয়েছে কি, যে আমরা হলো কি যে আসলে নিজেদের অবস্থান পরিবর্তনের চেয়েতে ব্যবস্থাপনা পরিবর্তন নিয়ে আমরা বেশি সমালোচনা করি। এই জুলাই সনদ নিয়ে আমরা মাতোয়ারা হয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে একটা ভঙ্গুর অর্থনীতি এবং যেই ব্যাংকগুলার লুটপাট করে প্রত্যেকটা ব্যাংক আজকে দুর্বল করে দেওয়া হয়েছে, কতগুলো ব্যাংক আজকে দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই অবস্থা থেকে তো দেশকে ফেরাইতে হবে। এবং এগুলা জনগণের আমানত, সেই আমানতগুলো চুরি হয়ে গেছে, সেই আমানতগুলো তো ফেরত আনতে হবে। যেভাবে দেশকে আগায় নেওয়া যায়, দেশের অর্থনৈতিক উন্নতির দিকে নেওয়া যায়, সেই দিকে কাজ করার জন্য সুযোগ দেন, সেগুলো সমালোচনা করেন, না করে শুধু অপ্রাসঙ্গিক আলোচনা। যে আলোচনা এখন তো আসলে একটা বড় ধরনের না, আমি বলবো যে দেশের উন্নয়নের আলোচনাটাই এখন বড় হওয়া উচিত, একদম পরিষ্কার অর্থনীতির আলোচনাটাই বড় হওয়া উচিত। একদম আপনার বক্তব্য পরিষ্কার। প্রফেসর স্নিগ্ধা, এটা নিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে প্রথম আলো কথা বলার চেষ্টা করেছে। উনি বলেছেন যে এটা আসলে আনুষ্ঠানিকতার ব্যাপার, মৌখিকভাবে তিনি পদে থাকবেন না বলে এরই মধ্যে
তার দপ্তরে জানিয়েছেন, মানে বিএনপিকে জানিয়েছেন, ফলে এটা আনুষ্ঠানিকতা বাকি। আবার উনি এটাও বলেছেন 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, জেল শোধ করেছি, এসব কি কেউ শোধ করতে পারবে? ফলে এটিও বক্তব্য, সঙ্গে আপনি আলী ভাইয়ের বক্তব্য শুনলেন। এবং এই যে উন্নয়নের সঙ্গে নিয়ম বা সুশাসনের যে একটা বৈপরীত্য দাঁড় করানো, সেই প্রচেষ্টা আমরা বিভিন্ন সময়ে দেখেছি। মানে বিএনপিও একই পথে হাঁটবে সেটা প্রত্যাশা করার কোনো সুযোগ আছে? না, প্রত্যাশা করতে তো হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। দেখেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন 9টার সময় অফিসে আসেন, বা এই যে একটা ট্রেন উনি চালু করেন, তাই না, এবং বিভিন্ন জায়গায় এই যে, কিন্তু উনার দলের অন্যান্য তারা যদি এই সামান্য, এটা কিন্তু খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি একটি ইসাতে যাচ্ছেন, রাষ্ট্রায়ত্ত দায়িত্বে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে। অথবা এগুলো খুব ছোট ছোট জিনিস, এটা মাইনর, এটা আমি মনে করি। কিন্তু মাইনরিটি যে সিনসিয়ারিটিকে প্রকাশ করে, এটা তো জনাব তারেক রহমানের ওই 9টার সময় অফিসের মধ্যে ঢোকার মধ্যে দিয়ে পরিষ্কার। তাহলে মাইনরিটি যে সিনসিয়ারিটি, মাইনর মিস্টেক, মাইনর এরর, যেটাই বলেন না কেন, সেই আলাপটা কেন এটার মধ্যে নাই? এবং আরেকটা কথা আমি না বলে পারছি না, একক তারেক রহমানকে তো পুরো দলকে করতে পারবেন না, থেকে তো অনুসরী হতে হবে। যেমন কবে যেন আমি দেখলাম যে ওনার একজন একান্ত সচিব আছেন, আমি ওনার নামটা নিচ্ছি না, তো তিনি দেখা যাচ্ছে যে সচিবালয় থেকে রাস্তা পার হচ্ছেন আইল্যান্ড ক্রস করে। এটা উনি যখন একজন নাগরিকের জন্য তো এটা অন্যায়, তিনি যখন তার একান্ত সচিব যদি এই ধরনের কাজ করেন, তাহলে সেটা তো জাতিতে একটা তৈরি করে দেয় না, ভুল বার্তা দেয়। যেই সমালোচনা আমি আমার জায়গা থেকে বলেছিলাম, এই যে সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি শোডাউন করে মোটরসাইকেলের হেলমেট ছাড়া, ওনারা তো এখন আর ছাত্র নেতা না, ওনাদেরকে তো অনুসরণ করে, ওনারা তো আইন প্রণেতার দৌড়ে রেস করছেন, তখন তো আর এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই বেসিক জিনিসগুলো নিয়ে আসলে আমাদের সময়ক্ষেপণ না করে, এটা আসলে ভুল হলে ওই সততা থাকা উচিত, দিস ইজ এ রং থিং। তাহসিন, আমি আমার অ্যাজাম্পশন, মানে আমার ধারণা, এটা হয়তো বা বিএনপির দপ্তর, তারা রাষ্ট্রপতি নির্বাচন অন্য জায়গায় থাকার কারণে হয়তো এটা হয়নি, অথবা ব্যক্তি যারা, তারাও হয়তো এই প্রক্রিয়াটা বুঝে উঠতে পারেননি কিনা জানি না। এবং মোসাদ্দেক হোসেন বুলবুলের যে ইন্টারভিউ করেছে তাতে মনে হচ্ছে এটা হয়ে যাবে। কিন্তু এই ভুলগুলা, ছোট ছোট ভুলগুলা যখন গণমাধ্যমে আসে, এবং 6 মাসের একটি সরকার, এবং আলী ভাইয়ের সঙ্গে আমি একমত, মানে কেবল সমালোচনা করাও নিশ্চিতভাবেই ঠিক না, কিন্তু এই ভুলগুলা যখন আসে তখন সেগুলো বিরোধী পক্ষের জন্য একটা হাতিয়ার হয়ে ওঠে কিনা? এটা তো হাতিয়ার, নিঃসন্দেহে। আমি হাতিয়ার হিসেবে ব্যবহার ধরেন নাই করি, তো আমি সম্মানের সাথে বলি, আলী ভাই এটাকে যতটা নর্মালি দেখাইলেন, এটা একটা খুবই আনইথিক্যাল পজিশন। আমি আপনাকে খুব শক্তভাবে বললাম, দেখেন তিনি কিভাবে বললেন আছেন কিছুদিন থাকুক, এটা একটা চাকরি বিধির অংশ ভাই। মানে এটা আমি জানি না এটা এত সহজ করে বলা যায়। আপনার তো মিনিমাম যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি সরি ফিল করবেন। মানে আমার কাছে না, আপনার দলের একজন নেতা, তিনি ব্যাংকে চাকরি করতেন, তার 3 বছর হয়নি, মনির আশার মিনার পুরো ব্যাখ্যাটা তিনি এই টকশোগুলোতে বসে, আপনার নিশ্চয়ই মনে থাকবে ওই আলোচনাটা যখন হলো, তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি ক্ল্যারিফাই করেছেন ওই ইস্যুটাকে। এবং আমি কন্ডেম করছি, উনি যদি ওই সময়টাতে ভুল করে থাকেন, এটাকে আমি জাস্টিফাই করি না। আপু যে কথাটা বলছেন ওনার সাথে এগ্রি করলাম। উনি যেটা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি হেলমেট ছাড়া ঘুরছে, নাসিরুদ্দিন পাটোয়ারি এখন একটা রাষ্ট্রের, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তিনি হেলমেট ছাড়া ঘুরবেন কেন? আই ডু নট সাবস্ক্রাইব, আই ডু নট এগ্রি। এটা আমার বলার সৎসাহস আছে। আমি এটা এইভাবে করে বলি না যে কিছুদিন আছে থাকুক। আমি আপনাকে বলি, দেখেন এটা একটা চাকরি বিধির অংশ, এবং এটা না মানা, আপনি নোটিশটা পড়েছেন না, প্রত্যেকটা নোটিশে ক্লিয়ারলি লেখা থাকে, এটা স্পষ্ট ভাষায় লেখা থাকে। কেন লেখা থাকে? কারণ এখানে বায়াস হওয়ার সুযোগ থাকে মিশু ভাই। আপনি যখন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পজিশনে থাকেন, প্যারালালি যখন আপনি একটা দলীয় পজিশন গ্রহণ করেন, ওই পজিশনে থাকেন, আপনার বায়াস হওয়ার সুযোগ থাকে। এটা এমনি হয় নাই। আমি একটু শেষ করে দিই। ফলে আপনি একটা বেআইনি কাজ করছেন, আর তার চেয়ে বেআইনি কাজ হচ্ছে যে আপনি এটাকে অ্যাড্রেস করে এটাকে নরমালাইজ করছেন। যার কিছুদিন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি একটু 30 সেকেন্ডে উত্তর দেন। গ্যাস বিদ্যুতের সংকটে আমরা নাগরিকের কথা একটু আগে স্নিগ্ধা বলছিলেন, সাংঘাতিকভাবে মানুষ সাফার করছে, সবাই। এমন না যে এটা যারা বিএনপি করেন তারা সাফার করছেন না, বা যারা এনসিপি করে তারা বেশি সাফার করছে, কিন্তু সেটি আপাতত কাটছে না, এবং সেটির পিছনে অনেকগুলা মানে যৌক্তিক ব্যাখ্যাও সরকার আছে, কিন্তু সেই ব্যাখ্যাটাকে আমরা দায়িত্বশীলদের কাছ থেকে পাচ্ছি, বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয় সিম্পলি পাচ্ছি না। এবং দেখেন আপনি কি ধরনের ব্যাখ্যা পাচ্ছেন। আপনি আপনার দায়িত্বশীল কর্তা ব্যক্তি বলছেন হচ্ছে এখন দিন গোনা ছাড়া কোনো উপায় নেই। তার একটা স্টেটমেন্ট ইদানিং সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে ওই সময়কার। ওই সময় তিনি বলেছিলেন
যে এই সরকারের আমলে এই সমস্যার সমাধান আর হবে না। ভাই আপনারা দিয়ে যদি সমস্যার সমাধান না হয় তাহলে মানুষ আপনাকে ভোট দিয়ে পাঠাইছে কেন? আপনি 2/3 মেজরিটির অনেক ক্লেম করেন না, বিরাট করেন তো। ফলে দেখেন ভাই, দায়িত্বশীলতার একটা জায়গা আছে এবং আজকে আলোচনাটা অনেক সময় কম, আমরা বিরাট একটা আলোচনা এখানে আছে, কোথায় কোথায় গ্যাপ হয়েছে, কোন কোন পয়েন্টে গ্যাপ হয়েছে। আপনার এখন রাষ্ট্রের রিজার্ভ কি অবস্থায় আছে, আপনি কি মানে বিদ্যুৎ যেইভাবে যে প্রক্রিয়ায় আনি আমরা সেটাকে আপনি করতে পারেন কিনা, কোন জায়গাটাতে ইন্টারিম গভর্নমেন্ট আপনাকে এই জায়গাটাতে রেখে গেছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার বাসায় রাত্রি 3টার দিকে কারেন্ট যায় না বিশু ভাই, কেন যায় নাই? সে তো আপনার আমার টাকাটাকে ইনরোল করছে নাকি সে বাইরে থেকে টাকা আনাইছে, এবং ঋণ কতটুকু রেখে গেছে, কতটুকু নিছে, এগুলো সব ডেটা আছে। মানে তথ্যটা পরিষ্কার করে জনগণের এমপ্যাথি নেওয়ার চেষ্টা করা উচিত। ইট ইজ। এবং আমি জাস্ট 30 সেকেন্ড একটা বিষয় বলি আপনাকে। দেখেন, আপনি তো এই যে দলীয় পদের বিষয়টা বলেছেন, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার একটা লাইসেন্স গ্রহণকে কেন্দ্র করে বিরাট রকম আলোচনা তখন হয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই সময়টাতে একেবারে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছিল। এবং আমি আপনাকে একটু স্মরণ করাই দেই, জাস্ট একটা নিউজ পড়ে শোনাই দেই, সেটা হচ্ছে যে জাপান ফার্ম অফার্স টু বিল্ড 3.4 বিলিয়ন ব্রিজেস কানেক্টিং সাউথ এশিয়া আন্ডার পিপিপি। এবং এই যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানের মালিককে আপনি জানেন? স্টেলিন গ্রুপ। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন সালাউদ্দিন আহমেদের ছেলে। এই যে নিউজ কার্ডটা আমি আপনাকে দিয়ে দিই, এখানে আছে, আপনি তার লিঙ্কডইনে ঢুকে দেখেন, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তিনি। এখন এইভাবে করে আপনি রাষ্ট্র পরিচালনা না, সেটা কাজ তো পেতেও পারেন যুক্তিকারণ। আপনি একটু গ্যাস বিদ্যুতের সংকট নিয়ে একটু আগে তাসিন মির্জা ফখরুল সাহেবের ইমপ্যাথির কথা বলছেন যখন তিনি বিরোধী দলের নেতা। ফলে এই ক্রাইসিসটা এখনো মিটবে না সেটা আমরাও জানি, কিন্তু সেটার জন্য জনগণকে রেডি করা, মেজার্স নেওয়া, এবং কিভাবে বলছেন সেই ভাষ্যটা যখন না পাওয়া যায় তখন সেটা মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে খানিকটা অসন্তোষ বাড়াতে পারে কিনা। অসন্তোষ বাড়ানোর সাথে বিষয় না, আমি কিন্তু একটা কথা বলছি যে এই যে ক্রাইসিসটাকে অ্যাকনলেজ না করা, একের পর এক আপনি টানা দেখেন, প্রথমে ইয়েস বৈশ্বিক কারণে হোক, তেলের ক্রাইসিস আপনি চিন্তা করে দেখেন, তারপরে হচ্ছে আপনার গ্যাসের ক্রাইসিস এবং জ্বালানি সংকট। উই আর ব্লেসড যে আসমান থেকে বৃষ্টি হয়েছে, না হলে কিন্তু সেটা আপনার সেচে আমাদের পাম্প দিয়ে উঠবে না, সেখানে গ্রামের অবস্থায়। তখন তো এই যে এটা তো প্রত্যেকটা মানুষেরই, সেখানে আমার যিনি নেতা, আপনি যদি জননেতা হন তাহলে এটা তো নতুন একটা গভর্নমেন্ট, মানুষের প্রত্যাশা আছে, তাহলে আপনি কোন ঘাটতিতে হচ্ছে, কেন হচ্ছে, সরকারের তরফ থেকে এটারও তো একটা ক্লিয়ারিফিকেশন প্রয়োজন যে আমাদের দেশের দ্য সিচুয়েশন অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। এই কারণে সেটা না হয়ে উল্টা যদি আমরা এমন সব কথা বলি, ধরেন আগের এসে মিটার কিনে দিছিল বা এই কারণে এটা হচ্ছে, বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে, এগুলো খুবই মানে বিনোদন দিতে পারে, কিন্তু আমাদের সমস্যার সমাধান না করতে পারে। কিন্তু মানুষ হিসেবে আমি এবং রাষ্ট্র আলাদা পক্ষ না, এক পক্ষ হওয়ার জন্য তো করা দরকার, সেটা রাষ্ট্রপক্ষ হোক আর আমাদের বিরোধী দলের পক্ষ হোক। এটা সিম্পলি মিসম্যানেজমেন্ট। আলী ভাই, একদম বিনয়ের সাথে প্রশ্ন ধরেন, যে প্রশ্নটা তাসিন করলো, ধরেন এটা একটা আমরা জানি দীর্ঘমেয়াদী অব্যবস্থাপনা, অনিয়মের ফল, কিন্তু সেটা যদি ফাউজুল কবির খান নিয়ন্ত্রণ করতে পারেন, যিনি সরকারের বিদ্যুৎ সচিব ছিলেন, তাহলে সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও আগে এই মন্ত্রণালয় চালিয়েছেন, তিনি এখন পূর্ণমন্ত্রী, প্রশাসন, এত বড় সরকার, কেন পারা যাচ্ছে না? বা এটা আপনাকেও একটু ভোগায় কিনা গ্যাস বিদ্যুৎ? হ্যাঁ, অবশ্যই ভোগাচ্ছে। এখন তো এটা তো আসলে হয়েছে কি, যে আমাদের যে গ্যাসটা আমরা ন্যাচারাল ভাবে পাই, এইখানে প্রোডাকশন যতটুকু হয় তার থেকে কানেকশনটা বেশি দিয়ে ফেলা হয়েছে বিভিন্ন কারণে। একটা হলো জনমত সৃষ্টি করার জন্য, দেখানোর জন্য, আরেকটা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন তদবিরে অতিরিক্ত সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে যেখান থেকে প্রোডাকশন হচ্ছে সেখান তো আর, এটা তো ন্যাচারাল গ্যাস, ইচ্ছা করলে তো আপনি প্রোডাকশন বাড়াতে পারবেন না। এলএনজি আমদানি করি, এলএনজি আমি আসতেছি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, একদম 1 মিনিট সময়ও না, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে উৎপাদনের চাইতে এটা মানে কনজাম্পশনটা বেশি, সেজন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর এলএনজির কথাটা তো সবাইকে বলে দেওয়া হয়েছে স্পষ্ট করে, যেটা ডেলিভারি লাইনে ত্রুটি দেখা দিয়েছিল এবং ত্রুটি সমাধান হয়ে গেছে। এখন আর সিএনজি গ্যাস নিয়ে কোনো পাম্পে আর কোনো লাইন নেই, স্বাভাবিক হয়ে গেছে। এখন এটা তো নিশ্চিত, মানে আজকের কথা বলছেন, আজকে কোনো পাম্পে লাইন নাই, কোনো পাম্পে লাইন নাই, ইচ্ছাকৃত ভাবে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। না, এইটা লাইনটা হলো কি, এটা তো রেশনিং করে দেওয়া হয় নির্দিষ্ট টাইমের আগে, এটা সবসময় ছিল। যখন আমি আজকে 2বার উবার খুঁজছি, একবারও উবারে কোনো গাড়ি পাই নাই, দিস ইজ দ্য রিয়ালিটি আমার নিজের ক্ষেত্রে। ফলে সেটিও তো এই গ্যাসের সংকটের কারণে। না, সেটা গ্যাসের সংকটের কারণে। এখন আর ওরা উবার যে অ্যাপসে চালাচ্ছে না, ওরা স্ট্যান্ড বাই চালাচ্ছে, স্ট্যান্ডে স্টেশনে উপস্থিত থাকে,
কাস্টমার যাত্রী তা আসে আছে। তারা নিয়ে জি, যায়। আপনার ব্যাখ্যা কিন্তু আপনার উবার কাছে তো সবসময় থাকুক। আমরা পাইতে অনেক পারছি। ধন্যবাদ তিনজনকে। দর্শক এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন। হলো গিয়ে এটা